নমস্কার। রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার চোখের শেষ কথা। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, একেবারে খেটে খাওয়া মানুষ থেকে নেতা নেত্রী, সকলের ক্ষেত্রে সুভাষ শাস্ত্রীর প্রেডিকশন একেবারে পারফেক্ট। তো এটার প্রমাণ আমরা একবার নয় বারবার পাই। সুভাষ শাস্ত্রী যার দেওয়া প্রতিকার যদি সঙ্গে থাকে, আপনি খুব সুস্থ থাকেন, সুন্দর থাকেন। প্রতিকার যদি হারিয়ে যায়, মিসপ্লেস হয়, মানুষ কিন্তু সমস্যায় পড়ে। অবশ্যই তার প্রতিকার আমাদের রক্ষা কবচ। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। শুরু করি আজকের অনুষ্ঠান, রবিবারের একটি অনুষ্ঠান, রাশিফলের অনুষ্ঠান। কিন্তু এটা আমরা শুরুতেই বলে দিই, এটা আমাদের মানে লাইভ নয়, যার ফলে আমরা আলোচনাটা বিশদে করব। কিছুটা বাস্তুর পাঠ থাকবে। হ্যাঁ, গত দিনে আমরা যে অনুষ্ঠানটা করেছিলাম সেটা হচ্ছে যে ডেভেলপমেন্টের কথা শুনেছি, প্রোটেকশনের কথা শুনেছি, বছরের কিছু উপাচারের কথা আপনি বলেছেন, কিছু উপাচার কন্টিনিউ করতে বলেছেন, নতুন করে কিছু শুরু করার কথা বলেছেন। তো আমার এটা কালকে আপনি ব্যক্তি বিশেষের কথা বলেছেন, প্রত্যেকটা মানুষ নিজে করবেন, কিন্তু 5 জনে থাকেন একটা পরিবারে, 4 জনে থাকেন একটা বাড়িতে। বাস্তু বাস্তু ওখানে বাস্তু হচ্ছে মেন, ওখানে এফেক্টেড। কারণ 5 জনের 5টা রাশি, 5টা হচ্ছে ডেট অফ ইয়ার, 5টা ডিফারেন্স এতে রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে আমাদেরকে বাস্তুটাকেই করতে হবে। একটা সমষ্টিগত একটা রেজাল্ট পেতে গেলে বাস্তুকে হিট করতে হবে, আদারওয়াইজ ইউ ক্যান মানে প্রেডিক্ট ইন ইউর ওন মানে ন্যাটাল চার্ট। সেখানে দাঁড়িয়ে ইন্ডিভিজুয়ালি আসবে রেজাল্ট। কোনো সমষ্টিগত বিচারে ইন্ডিভিজুয়াল বিচারে সমষ্টিগত রেজাল্ট আসে না। বাস্তু দ্য অনলি প্লেস যেখান থেকে বয়স্ক টু কম বয়সী সমষ্টিগতভাবে একটা ওভারঅল একটা, সেখানে কিন্তু আবার পার্টিকুলার রেজাল্ট কিন্তু কিছু একটা আসে না। মানে বাস্তু করে তুমি সরকারি চাকরি হবে, বাই দা বাই বললাম, নতুন গভর্নমেন্ট যদি চাকরির যদি অপশান খোলে তাহলে সেক্ষেত্রে চাকরির কাজ করব। চাকরির কথা বলতে গিয়ে বললাম, চাকরি ছিল না, চাকরি নেই, আপনারা জানেন। দীর্ঘদিন চাকরির কোনো প্রতিকার আমি দিইনি, কমিটেড, টিভি থেকে বলে দিয়েছি চাকরির জন্য। এবং যারা চেম্বারে এসছে তারা জানেন, বারংবার ঘুরিয়েছি। তো চাকরির প্রসঙ্গটা যদি অপশান খোলে তাহলে তার উপরে কাজ শুরু করব এবং তার জন্য প্রতিকার দেব। একটা কথা আমি বিশ্বাস করি, বাস্তুতে ঢোকার আগে সেটা বলে দিই, সেটা হচ্ছে যে দেখো ভাই, নিচের দিকে দেখলে যেটা আমি বলছিলাম যে সেটা হচ্ছে যে ও যদি আমি অনেস্টির সাথে আমি কিন্তু স্বীকারোক্তি দিই টিভিতে একদম। এবং যে কাজটা করতে মানে হবে না, ধরুন কেউ ফোন করে বললো আমি এটা করতে চাই, তো সে কাজটা আপনি বলে দেন যে না, এটা কোথাও গেলে হবে না, আমি করব না। আমি করব না মানে কোথাও গেলে তার হবেই না। সেটাই তো, কোথাও গেলে হবে না, হবে না, কি হবে না তো ভুলে যাও। আমি নিচ্ছি না মানে হবেই না। এবার সে কোথাও কেন, সে সারা বিশ্ব ঘুরে বেড়াক না, আমি তো তাকে হ্যাঁ, তার হবে না, সে ঘুরে বেড়াক, তাতে কোনো দোষ নেই। আমি আমার জন্য কেউ কেন বসে থাকবে? আমি কি চাই আমার জন্য বসে থাকবে? তার প্রয়োজন, আপনার প্রয়োজন আমার কাছে টেনে আনতে পারে। আমার না, কিন্তু সুভাষ, এটাও তো বাস্তব কথা। আমরা দেখেছি যে আপনার কাছে 2002 সালে এসছে, 2005 সালে এসছে, 2026-এ আবার আপনাকেই খোঁজ করছে। অলমোস্ট 40 ইয়ার্স কাজ করছি আমি অলিখিত ভাবে। আর যদি তুমি যদি বলো লিখিত ভাবে, সিটিভিএন এর সাথে আমি কাজ করছি 26 বছর কাজ করছি, আর তার আগে 12 বছর আমি কাজ করছি, 38 ইয়ার আমি কাজ করছি। এবং তার সাথে যদি তুমি পুরোনোটা ধরো, মানে গুরুদেবের কাছে থাকতে থাকতে কাজ করি, তাহলে 2 বছর, ওটা বাদ দাও, 38 বছর আমি কমপ্লিটলি কাজ করছি। 26 বছর তো একদম খাতায় কলমে হিসেব হচ্ছে টিভির পর্দায়। 26 বছর তো পাবলিকের সামনে সে টিভির পর্দায় কাজ করছে, একদম লাইভ ফোন ইন অনুষ্ঠান, করছে। এবং এই অনুষ্ঠানটা, এই যে আজকে আমরা যে অনুষ্ঠানটা করছি সন্ধ্যে 6:35, এটা আপনার 6:25 ছিল, 6:30 ছিল, 6:30 হলো, তারপরে 35 হলো। এটা দীর্ঘ 26 বছরের অনুষ্ঠান। 26 বছর। তো সেইখানে আমি কারোর কাজ নিচ্ছি না মানে তাকে বুঝে নিতে হবে। অ্যাকচুয়ালি এটা বাস্তব কথা। একটা মানুষ যখন টানা 26 বছর টেলিভিশনের পর্দায় লাইভ ফোন ইন প্রোগ্রাম করছেন, লাইভ ফোন ইন অনুষ্ঠান, তুমি বলো কোন অনুষ্ঠানের বয়স আছে 26 বছর? তোমার জানা আছে? সেটাই তো কন্টিনিউশন 26 ইয়ার, সেটাই তো বলছি। তার মানে বুঝতে হবে ধক কতটা। সুতরাং তার কাছে যখন আপনারা আসছেন, তার তার চোখে আপনার ছকের বিশ্লেষণ, এটা একটা অনেক বড় পাওয়া। তার অভিজ্ঞতাটা, তার ওই যে এত ছক খাটার অভিজ্ঞতা, বিশ্বাসযোগ্যতা,
এটা আপনি অর্জন করে নিয়ে যাচ্ছেন। আমার মনে হয় এটা অনেক বড় পাওয়া। বলতে হবে আমাকে? তোমার কথা সূত্র ধরে আমি বলতে পারি, ভাই আপনার ছকে যা দেখছি আমাকে সেটা বলতে হবে। না, এটাও তো বাস্তব কথা সুভাষদা, যে ধরুন আপনার কাছে কত লক্ষ লক্ষ কাপল এসছেন, লক্ষ লক্ষ কাপল, ডিভোর্সের সমস্যা হয়তো দেখা গেল একসাথে আপনি প্রায় 50,000 ডিভোর্সের সমস্যা দেখেছেন। অনেক বেশি তার। আমি ধরে নিচ্ছি, আমি আচ্ছা একটা আচ্ছা, ফর মানে এক্সাম্পল একটা ফর এক্সাম্পল ধরছি, 50,000 ডিভোর্সের সমস্যা আপনি দেখেছেন। একই রকমের হয়তো রাশি লগ্ন দেখেছেন, কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম। সমস্যাটা ডিভোর্স হলো, সমস্যা আলাদা। যার ফলে ওই যে এক্সপিরিয়েন্সটা, যার জন্য তো আপনাকে যখন কোনো ছক আসে আপনি 1 2 3 4 5 বলতে শুরু করে দেন। রাশিফলটা বলতে শুরু করি। একদম একদম। রবিবারের অনুষ্ঠান দেখছেন, রাশিফলটা আগে বলতে শুরু করি। রেকর্ডের অনুষ্ঠান দেখছেন, তার সাথে আপনাদের কি করলে ভালো হবে সেটা বলতে শুরু করি। মেষ রাশির সম্পর্কজনিত সমস্যা, ছোটখাটো বিদেশ যাত্রা হোক, স্থান পরিবর্তন হোক, সেই যোগ রয়েছে। বিপদের যোগ রয়েছে ফর ইওর হেলথ অ্যান্ড মানি, অর্থহানি, স্বাস্থ্যহানি, বিপদের যোগ রয়েছে। মতবিরোধ মানে মানসিক টানাপোড়েনের যোগ মেষ রাশি। বৃষ রাশি কর্মক্ষেত্রে অসুবিধা, পায়ের দিকে ব্যথা। আপনারা মাথায় রাখবেন, শনি যখন চোট আনে, আঘাত আনে, কোমর এবং পায়ে আঘাত আনে, শনি যখন আঘাত আনে। আর্থিক শুভ, কর্মক্ষেত্রে সাফল্য, শত্রুতা থেকে সাবধান, মানসিক কষ্ট। মিথুন রাশির কিছু পজিটিভ যোগ আসতে পারে, মিথুন রাশির কিছু পজিটিভ যোগ আসতে পারে। মানসিকভাবে মন অশান্ত থাকবে, দাম্পত্য নিয়ে নিজের লোকের সাথে ভুল বোঝাবুঝির যোগ। যদি কিছু ডিফারেন্স চিন্তা আপনি করেন তাহলে সেখানে কিছু সাকসেস আসার পসিবিলিটি রয়েছে। যদিও সাপ্তাহিক রাশিফল, কিন্তু এটা আপনি পুরো মাসে গিয়ে হিট করতে পারে, 15 দিন কিংবা 3 সপ্তাহের মাথাতেও গিয়ে এটা সমভাবে আমার এই কথা প্রযোজ্য হতে পারে। কর্কট কর্মক্ষেত্রে অসুবিধা, শত্রুতা, শরীর ভালো নয়, মতবিরোধ, সম্পর্কের শুভ যোগাযোগ। সম্পর্কের যেটা নিয়ে টেনশনে রয়েছেন, ঝামেলা হতে পারে, ভাঙতে পারে, কিছু হতে পারে, সম্পর্কের শুভ যোগাযোগ। সিংহ আর্থিক ক্ষতি, মানসিকভাবে অশান্তি, সম্পর্ক নিয়ে মানসিক চাপ এবং সম্মানহানির যোগ। সিংহ রাশি সবটাই খারাপ। কন্যা সুযোগ আপনার সামনে আসতে চলেছে, সাফল্য, মতবিরোধ, মানসিক চাপ, ঋণ মুক্তি মানে ঋণ শোধ, পজিটিভ, ঋণ শোধের টাকা হওয়া সবসময় পজিটিভ। তুলা কর্মক্ষেত্রে শুভ, সাংসারিক অসুবিধে, মতবিরোধ, শরীর বলনের প্রাপ্তিযোগ, তুলা রাশির প্রাপ্তিযোগ। বৃশ্চিক আর্থিক শুভ, মানসিকভাবে কষ্ট, পরিকল্পনার অভাবে, প্ল্যানিংয়ের অভাবে বেশ কিছুটা সমস্যায় ভুগতে হতে পারে। এবং যদি আপনারা কিছু মানে যা করছেন সেটাকে কিছুদিন স্টপ রেখে আবার একটা রিস্টার্ট দেন, লাইক মোবাইল যেমন আমরা রিস্টার্ট দিই, অনেক কিছু ইলেকট্রনিক গেজেটকে যেমন রিস্টার্ট দিই, দু একদিন একটা ব্রেক নিয়ে স্টার্ট দিলে সেটা কিন্তু নতুন উদ্যমে অনেকটা এগিয়ে যেতে আপনি পারবেন। ধনু ধনু হচ্ছে আপনার সামনে সময় ভালো নয়, মানসিক, শারীরিক, আর্থিক সামনের সময় ভালো নয়। হতাশা বৃদ্ধি, হয়রানি, বিদেশ যাত্রার একটা যোগ আছে, কিন্তু সাফল্য আসতে সময় লাগবে। ধনু রাশির সাপ্তাহিক ফলাফল ভালো নয়। মকর সম্পত্তিজনিত শুভ, কর্মক্ষেত্রে অসুবিধে, শত্রুতা থেকে সাবধান এবং বিপদের যোগ। মকর শনির প্রথম হাউস, এখানে বিপদের যোগ, এই সপ্তাহে সাবধান থাকতে হবে। কুম্ভ কর্মে উন্নতি, আঘাতের যোগ শরীরে, অর্থ ব্যয়, মানসিক অস্থিরতা এবং চেনা ব্যক্তির থেকে মানসিক কষ্ট পাবেন। অর্থাৎ কিনা নিজের লোক, চেনা লোক, পরিচিত লোকের থেকে মানসিকভাবে ঘাত প্রত্যাঘাত আপনার কাছে অপেক্ষা করে রয়েছে। মীন কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন করলে আপনার জন্য ভালো যোগাযোগ, পুরনো কর্মক্ষেত্রের জায়গায় শত্রুতা, বিদেশ যাত্রার যোগ, শরীর ভালো নয়, প্রাপ্তিযোগে বাধা, হৃষ্ট ফাড়া। রাশিফল শেষ। তো এবারে আমরা বাস্তুর কথাতে আসি, ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোটেকশন। ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোটেকশন বলতে গেলে যেটা প্রথমেই আমাকে বলতে হবে সেটা হচ্ছে যে দেখুন, বাস্তু একটা সমষ্টিগত ব্যাপার। ফ্ল্যাটের বাস্তুটা অতটা 50% বাস্তু,
ফ্ল্যাটের বাস্তু হচ্ছে 50% বাস্তু, ওন হাউস মানে গ্রাউন্ড টু রুফটপ যদি আপনার হয়, মানে বাড়ি হয়, সেটা হচ্ছে কমপ্লিট বাস্তু। তাহলে বলবেন ফ্ল্যাটের বাস্তু কি বাস্তু নয়? নিশ্চয়ই বাস্তু। সেখানে সবটা আপনার হাতে নয়। যা রান্নাঘরের পাইপলাইন চলে গেছে, যা বাথরুমের ডব্লিউসি চলে গেছে, ইউ ক্যানট চেঞ্জ। সো ওখানে আমি সবসময় বলি, যদি আপনার বাথরুম মনে হয় উল্টো দিকে আছে, ওখানে আপনি ফটকিরি রাখবেন। বাস্তুতে ফটকিরি, আপনাদের কতগুলো উপকরণ আমি বলে দেবো, যেগুলোর একটার সাথেও সুভাষশাস্ত্রীর কোনো ব্যবসায়িক কোনো লেনদেন নেই, কিছুই নেই। বিকজ এই অনুষ্ঠানের সাথেই কোনো ব্যবসায়িক লেনদেন নেই। কোনো আমার অ্যাঙ্কার আমার সম্বন্ধে ঢাক পেটানোর জন্য কিছুই বলে নেই, কোনো চার্ট দেওয়া বলে নেই, তার কাছে সে বসে নেই। তো ফটকিরি যদি বাথরুমে রাখেন, পজিটিভ দিক। বাস্তুর জন্য অত্যন্ত ভালো একটা দিক হচ্ছে ফটকিরি। বাস্তু ফ্ল্যাট প্লাস বাড়ি, আমি যাই বলছি মাথায় রাখবেন। নিজের গৃহ, নিজ গৃহ তো ফ্ল্যাটও, এই ফিটকিরিটা যে রাখবো, কিভাবে রাখবে, কিসে রাখবো, কিভাবে রাখবো বলছি আমি। হ্যাঁ, ফিটকিরিটা এখন প্রায় দুর্লভের হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ছেলেবেলা দেখতাম যে দাড়ি কামালে ফিটকিরি ফিটকিরি দিত, দিয়ে। সব উড়িয়ারা এসে দাড়ি চুল ফুল কেটে দিত, বাড়িতে এসে আসতো ছোট সুটকেসের মতন বাক্স নিয়ে। তো যাই হোক, এখন হয়তো আছে ন্যাড়া করার পরে মাথায় ফিটকিরি ঘষে দিত। হ্যাঁ, মাথায় যেখান থেকেই তুমি মানে লোম চাচবে সেখানে ফিটকিরি দিত। না, আমাদের ছেলেবেলায় তো গরমে ছুটি পড়লে ন্যাড়া করার হিড়িক পড়তো। এখন তো আর ন্যাড়া কেউ হয় না, যার চুল নেই, বিট চুল, সে হয়তো ন্যাড়া হয়ে ঘুরবে, কিন্তু ন্যাড়া মূলত কেউ হয় না। হয় হয়তো, মানে আমি বলতে যার চুল আছে সে কারণে ন্যাড়া হবে। প্রতিজ্ঞা টতিজ্ঞা থাকলে ফিটকিরিটা কিভাবে রাখবো? আমি মেন কথা ন্যাড়ার কথা বললে, তুমি ছোটবেলার কথা বললে, আমার দুটো মনে পড়লো। তুমি ঘোরা দিকে আমাকে ওখান থেকে ঘুরিয়ে দিয়ে ফিটকিরিতে ঢোকাচ্ছ। ঢুকছি। ফিটকিরিটা কেন বললাম দুর্লভ হয়ে গেছে? কাঁচের কোনো জিনিসে, পাত্রে, কাঁচের পাত্রেতে রাখতে হবে ফিটকিরিটা। এবার প্রশ্ন হচ্ছে, বলছি আমি ফিটকিরির সাথে কি দিতে হবে। এবার আপনারা বলবেন ফিটকিরিতে মুখটা বন্ধ করে রাখবো না খুলে রাখবো? হ্যাঁ, মানে কন্টেনারটা কি বাটি হবে না শিশি হবে? কন্টেনারটা ফিটকিরিটার মুখটা খোলা থাকবে। বাটিতে রাখতে দিতে হবে। বাটি কেন, তুমি কাঁচের বোতলেও রাখতে পারো, গ্লাস, খুব ভালো ছোট ছোট গ্লাস আছে, ওরকম রাখতে পারো। মানে আমি বলতে চাইছি ফিটকিরিতে টাইট থাকে যাতে, বুঝতে পারলো? ফিটকিরি কোয়ান্টিটি, কতটা কোয়ান্টিটি রাখবেন আপ টু ইউ। বলুন একটা 200 গ্রামের ঢেলা রাখছেন, বাথরুমে কোন দিকে রাখবো বলছি আমি। তাহলে কি করব, বড় গোল কাঁচের বাটিতে তো রাখবো না। কেন রাখবো না? ঢলমল করবে, ডবলে রাখ, ঢলমল করবে সেটা, ঠিক আছে? সেটা ঢলমল করবে, সুন্দর গ্লাসের মধ্যে সুন্দর, মানে করে ফিটকিরিটাকে পজিশন নিয়ে গ্লাসের আটকে থাকে, এটা বুঝতে হবে। এটা তোমার উপর ডিপেন্ড করে। আমি বলতে চাইছি এইটুকুনি ফিটকিরি রাখলাম, এত বড় বাটিতে রাখলাম, এয়ারটা, আপনি বলছেন একটু দৃষ্টিনন্দন যাতে হয় না, এয়ার যাতে কম স্পেস পায়। আচ্ছা, দৃষ্টিনন্দন, তুমি যার উপর রাখছো সেই পাত্রটা ভালো করে দৃষ্টিনন্দন হবে। আমার থিওরি হচ্ছে ফিটকিরির পাশের জায়গা যাতে কম থাকে, ফিটিংসে যাতে হয়, এয়ার যাতে কম থাকে, আর মাথাটা খোলা থাকবে, মাথায় এয়ার থাকবে, সাইড স্পেস যাতে কম থাকে। আচ্ছা, বাথরুমে ফিটকিরি রাখতে হবে। এটা কিন্তু দাড়ি কামানো ন্যাড়া হওয়ার জন্য না, নন ইউজেবল ফিটকিরি, ডিউ টু বাথরুমের নেগেটিভিটিকে সরাবার জন্য। কোন দিশায় রাখবেন? বাথরুমের কোনো দিশা নেই। একটা কোনো বাথরুমে মাঝখানে দেখবে ডব্লিউসি থাকে, পুরোনো বাথরুমে পেছন দিকে ডব্লিউসি থাকে। এখন বাংলা প্যান না ইংলিশ প্যান, এখন নতুন সব তো কোমোড সিস্টেম চলে এসেছে। তো কোথায় রাখবেন? যেখানে তাকে মানে, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, একটা ছোট্ট ফিটকিরি রাখতে গেলে কিন্তু ওই কাঠের তাকে রাখলে হবে না, তাহলে একটা গ্লাসে এদিক করে রাখতে পারেন, কিংবা আপনি এর ওপর রাখতে পারেন, যদি কারুর কি বলে ওটাকে, বেসিন ক্যাবিনেট মতন যেটা হয়, ওখানে রাখতে পারেন। একটু হাইট করে, মানে একটু নিজের, মানে একটু হাইট করে, হাই লেভেলে রাখতে বলছেন? হাই লেভেলে কিংবা চেস্ট লেভেলে রাখা, লাইক মানে সোজাসুজি যাতে দেখতে পাই, কোমরের নিচে না। নিচেতে আমার কথা শুনে কেউ মেজের কোণে রেখে দিল না, মেজের কোণে ফিনাইল হলে মেজের কোণে রাখবেন। ফিনাইলের সাথে কোনো কাজ নেই, ফিনাইলের সাথে আমার কোনো কাজ নেই। আমার কাজ হচ্ছে ফিটকিরিটাকে কাঁচের একটা পাত্রে, পরিমাপ মতন সুন্দর পাত্রে, গ্লাস হতে পারে, ছোট কাঁচের গ্লাস পাওয়া যায় না, ছোট 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 এরকম গ্লাসও পাওয়া যায়, কোথাও হতে পারে। কতটা পরিমাণ রাখবেন আপ টু ইউ, পরিমাণের কোনো মাপ নেই। বাথরুমে ফিটকিরি রাখুন,
যে কোনো প্লেসে রাখুন, হাইটে রাখুন। বাথরুমের নেগেটিভিটি যদি শেষ হয়ে যায়, রান্নাঘরে যদি পজিটিভিটি শুরু হয়ে যায়, মনে রাখবেন আপনার বাস্তুর দোষ নিবারণ হয়ে গেল। আচ্ছা, রান্নাঘরে যদি পজিটিভিটি শুরু হয় আর বাথরুমের যদি নেগেটিভিটি খতম হয়, আপনার বাস্তুর পজিটিভিটি শুরু হয়ে গেল। আপনাকে কেউ আপনাদেরকে এই বুদ্ধি দেবে না, টিভিতে হোক, মোবাইলে হোক, ইউটিউবে হোক, আরো কতগুলো প্ল্যাটফর্ম আছে হোক, এই বুদ্ধি আপনাকে কেউ দেবে না। আপনাকে বড় বড় বুদ্ধি দেবে, বড় বড় খরচার বুদ্ধি দেবে। কিন্তু তাহলে কি খরচা লাগে না? খরচা লাগে, যে বাস্তুতে দোষ আছে খরচা লাগে। একটা জেনারেল বাস্তুর ফ্ল্যাট হোক, বাড়ি হোক, ফ্ল্যাটের কথা বলছি মূলত আমি, একটা জেনারেল ফ্ল্যাটের পজিটিভিটি আনতে গেলে পজিটিভিটি স্টার্ট ফ্রম ইয়োর কিচেন। যেখান থেকে আগুন জ্বলছে ওখান থেকে পজিটিভিটি স্টার্ট হয়, আর যেখানে বাথরুম ওখান থেকে নেগেটিভিটি স্টার্ট হয়। তাহলে বাথরুমের নেগেটিভিটি শেষ করা, কিচেনের পজিটিভিটি স্টার্ট করা, এই দুটো ব্যালেন্স যদি, তার মানে ওয়াটার অ্যান্ড ফায়ারের ব্যালেন্স। বাথরুম মানে ওয়াটার আর কিচেন মানে হচ্ছে ফায়ার, অগ্নি। এই অগ্নি আর জল কিন্তু একে অপরের এগেইনস্ট। দেখুন, কোনো আমি মহাপণ্ডিতের মতো বোঝাচ্ছি না, কোনো কঠিন কথা বলছি না। আপনাদের আমার মনে হয়, আমি জানি না তোমার কি মনে হয়, পাশে বসে বুঝতে কোনো অসুবিধা হওয়ার না কথা না আছে? না না, আর খুব সাধারণ খরচায়, না ফিটকিরি আপনার না গ্লাস আপনার। না না, এই যে বোঝাচ্ছি, অগ্নি আর জল এগেইনস্ট, হ্যাঁ, একটা হ্যাঁ। বাথরুমে ইউজ হয়, একটা কিচেনে ইউজ হয়। পজিটিভিটি স্টার্ট ফ্রম অগ্নি, নেগেটিভিটি স্টার্ট ফ্রম বাথরুম। বাথরুম আপনি বললেন তো, পরিষ্কার বুঝিয়েছেন, এবং আপনি এর আগে এটাও বলেছিলেন আমাদের যে বাথরুম যেন কখনো মানে ভেজা না থাকে। ভেজা না থাকে। বাথরুমে প্রয়োজনে একটা ফ্যান লাগাবেন, আমি পরিষ্কার বলছি, সিলিং না হলে একটা সাইড ফ্যান লাগাবেন। বাথরুমটাকে ড্রাই রাখবেন। বাথরুম ভেজা স্যাঁতস্যাঁতে, পুরোনো বাড়িতে আপনারা বলবেন পুরোনো দেওয়াল স্যাঁতস্যাঁতে হোক না, পুরোনো শুকনো থাকলেই হলো। তো আমি বলছি না তো আপনার বাথরুমে মার্বেল হতে হবে, আপনার বাথরুমে ভালো দামি টাইলস হতে হবে। আমি বলছি পারলে একটা পাখা লাগাবেন, বাথরুমটা শুকিয়ে রাখবেন, ব্যবহার হয়ে যাওয়ার পর শুকিয়ে রাখবেন। না হলে ডান্ডা কিনুন, হুম। আর ডান্ডার মাথায় লাগানো নেতা কিনুন। ডান্ডা দিয়ে জল টানুন, পাখা না লাগালে ডান্ডা দিয়ে Maximum জল বাড়িতে টানুন। এখন ওয়াইপার রাখে বাথরুম পরিষ্কার। ওয়াইপার রাখলে তো হবে না, ওয়াইপারে সবসময় জল যায় না, তো নেতা দিয়ে মুছে নিতে হবে। আচ্ছা, ড্রাই করতে হবে। তুমি ওয়াইপারে ড্রাই করছো না মুছে ড্রাই করছো না ফ্যান চালিয়ে ড্রাই করছো, আই ডোন্ট নো। তোমার বাথরুমকে শুকনো রাখতে হবে ইউজ করার পরে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, ঘন্টাখানেকের মধ্যে ড্রাই করে ফেলতে হবে। ভেজা বাথরুম ছেড়ে আসা যাবে না, ফার্স্ট এক। দুই হচ্ছে যে কিচেনের কথা বলছিলাম, হাউ টু পজিটিভিটি স্টার্ট ফ্রম ইয়োর কিচেন। কিচেনে প্রথমে যখন অগ্নি জ্বালা হবে, মূলত গ্যাসে, কোথাও আগুনে, গ্রামের দিকে আগুনে, মনে রাখবেন, ধরে নিন 10 সেকেন্ড, একটা ফর এক্সাম্পল 10 সেকেন্ড আপনি আগুনটাকে ছেড়ে দিন। আপনি জ্বাললেন গ্যাস, গ্যাস তো সঙ্গে সঙ্গে জ্বলে উঠবে, উনুন টুনুন হলে না একটু আস্তে আস্তে উঠবে। উনুন টুনুন হলে 1-2 মিনিট ছেড়ে দিন আপনি, আঁচ উঠতে সময় লাগে। গ্যাস ধাপ জ্বলে উঠলো, এবার সুইচ আপনার হাতে বাড়াবেন কম। আমরা কি করি, গ্যাসের দাম অনেক বেশি, এখন কমিয়ে দিই। ফ্লেমটা কমিয়ে দিই, চাপিয়ে দিই, ভাই ওয়েস্টেজ যাতে না হয়। আপনি ফ্লেম কমিয়ে দিন, ধরে নিন আপনি 10 সেকেন্ড 12 সেকেন্ড, মানে ফর এক্সাম্পল একটা 20 সেকেন্ড আপনি ছেড়ে দিয়েছেন, 15 সেকেন্ড আপনি গ্যাসটা ছেড়ে দিয়েছেন। আর দিনের প্রথম যে জিনিসটা রান্না করবেন, যেটাই হোক, মানে রন্ধন প্রণালীর যেটাই হোক, সেটা যদি মনে করুন ভাত বসাবেন কেউ দিনের প্রথমে, তাহলে 2-3টে চাল আপনি অগ্নির উপরে দিয়ে দিন, সোহা করে দিন। আপনি অগ্নিদেবকে, আপনি ধরুন আপনি চা খান উঠে, প্রথমে উঠে দিনের প্রথমে চা হবে, তাহলে শুকনো গুঁড়ো 2-4টে, মানে জাস্ট 2 আঙুলে ধরে 2-3টে দিয়ে দিন, অগ্নিকে সোহা করে দিন। এই অগ্নির বউ হচ্ছে সোহা, বলে না সোহা হয়ে গেছে। তো আমরা কি করি, কিচেনে প্রথমে ইউজ করে জিনিসটা বসিয়ে দিই, আর সেটা আমাদের রন্ধন, সেই রন্ধনটা আমাদের পেটে যায়। চা হোক, খাবার হোক, ভাত হোক, পেটে যায়। তো আমাদের পেটেও একটা অগ্নি আছে,
আমাদের পেটে আরেকটা ওভেন আছে, যেটা সেই খাবারটাকে আবার সে গিয়ে তার মতন করে রন্ধন করে বডিতে সাপ্লাই করে। তার আগে আমরা একটা কুকিং করি, আবার ও ইন্টারনাল কুকিং করে বডিকে সাপ্লাই করে। সো দ্যাট আমাদেরকে যেটা করতে হবে, কিচেনে কিছুক্ষণ ফ্লেমটাকে 10-12 সেকেন্ড ছেড়ে দেওয়া, প্রথম যা কিছু করবো তার 2-4টে চিমটি করে 2 আঙুলে তার উপর দিয়ে দেওয়া, দেন ইউ ক্যান স্টার্ট ইন ইয়োর কুকিং। আপনি সেটা কিছু। বলছেন আর আমার মনে পড়ছে আমাদের মানে বাড়িতে যখন আমরা ছোট ছিলাম উনুনে রান্না হতো, আমার ঠাকুমা রাঁধুনিকে সবসময় বলতেন একটা রুটি রুটি হলে রুটি কিছু হলে কিছু, ওই দুটো উনুন থাকতো জোড়া মাঝখানে দিয়ে রাখতো। মানে কতটা ব্যাপারটা কতটা মানে অথেন্টিক আমি সেটাই ভাবছিলাম শুনতে শুনতে। এখন গোল্ডেন টাইম লিখছে, আমি তোমাকে বলছি 2009-10 সালে আপনি গোল্ডেন টাইম গোল্ডেন টাইম নিয়ে তখন আমাকে কত টিটকিরি করেছে। সেই যদি যারা ওইসব স্লট দেখেছে 2009-10 গুলো তো আর ইউটিউবে নেই, থাকলে বলতাম ওই তারিখে দেখুন কি আমার বাপন্ত সব সাপন্ত করছে, মরা বাপ মায়ের নামে কি সব বলছে আমাকে, হ্যাঁ কি বলতে বাকি রেখেছে, গালাগালি দিতে, কি গালমন্দ করেছে। যাই হোক, বেশ করেছে, গালমন্দ করেছে, ভালোই হয়েছে। গালমন্দ করছে মানে আমি সঠিক দিকে আছি, যত গালমন্দ খাচ্ছি আমি সঠিক রাস্তায় আছি। আমার মাও তাই বলতো, আমার গুরুদেবও তাই বলতো, আই এম নট ওয়ারিড। কিন্তু এখন গোল্ডেন টাইম লিখছে, এখন উপাচার লিখছে। এই উপাচার কথাটা কে তুলেছে টিভিতে? সুভাষ শাস্ত্রী। বলো তুমি, কে তুলেছে সুভাষ শাস্ত্রী। গোল্ডেন টাইম? সুভাষ শাস্ত্রী টিভিতে তুলেছে, তার আগে তো সুভাষ শাস্ত্রী একটা লিফলেটের মতো বই করে হ্যাঁ সবাইকে দিতেন। হ্যাঁ হ্যাঁ, বিক্রি করিনি কোনো। না না না, আপনার চেম্বারে যারা আসতেন সবাইকে আপনি সবাইকে দিতেন ওই রকম একটা তোমরা এটা করো, তোমরা এটা করো, একটা তোমার হলুদ রঙের এরকম বই মতো তোমার ছোট একটা পাতা। ডেভেলপমেন্ট। আর একটা জিনিস বলি, বাস্তব খুব পুরনো জিনিস, যারা খুব পুরনো দর্শক সিটিভিএনের তারা জানেন, যারা আমাকে দেখিয়েছেন তারা জানেন, কিন্তু আজকে আবার বলছি, যারা আজকে থেকে কয়েক মাস ধরে অনুষ্ঠান দেখছেন নতুন নতুন দর্শক, ছোট একটা পাথরের গণেশ কিনবেন, ওটাও তুমি জানো অলরেডি। ছোট্ট একটা পাথরের গণেশ কিনবেন, এই বাবুয়ে বসা গণেশ নয়, মানে এইরকম ভাবে পা তুলে বসা, মানে পাটা নিচের দিকে। ছোট একটা পাথরের বাটি কিনবেন, তার মধ্যে 3টে কড়ি দেবেন, যে কোনো ওই দশকর্মার দোকান থেকে 3টে কড়ি, আর একটা তামার পয়সা কিংবা রুপোর পয়সা। তামার পয়সা এখন পাওয়া যায় না, রুপোর একটা ছোট্ট পয়সা কিংবা নাকছাবি কিংবা কানের রুপোর একটা টুকরো, ছোট টুকরো রুপো। প্রতিদিন ওই গণেশটাকে, যে পা তোলা কেন গণেশ বললাম, ওই তামার বাটি কিংবা পাথরের বাটিতে পাথরের গণেশ বসবে। পাথরের গণেশ কেন বললাম, নাহলে গণেশটা জলে গলে যাবে। সেই জলটাকে চৌকাঠের সামনে প্রতিদিন ছেটানো, ঘুম থেকে উঠেই জল ছড়া দেওয়া, গণেশ ঠাকুরের পা বেজানো, জল ছড়া দেওয়া, মূল ফটকে, ফ্ল্যাট হোক বাড়ি হোক। বহু পুরনো, মানে যারা আমাকে 25 বছর আগে দেখিয়েছেন তারা জানেন। আমি বললাম তাদের জন্য, যারা জানেন না, ফিটকেরিটাকে রাখতে হবে বাথরুমে কোথাও। ফিটকেরিটার আর একটা ইউজ আছে, এটা একটা, যদি আপনারা অনেক রকমের কয়েন জোগাড় করতে পারেন, এখন দেখবেন 1 টাকার কয়েনগুলো কমে গেছে, বাস্তুর জন্য বলছি এটা। যত রকমের কয়েন আছে আমাদের, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা পর্যন্ত তো দেখেছি। তারপরের কয়েন আমি হাতে পাইনি কি দেখিনি। অনেক কয়েন জোগাড় করে একটা কাঁচের একটা বোতলে যদি জোগাড় করেন, সব কয়েনগুলোকে ঢেলে তার মধ্যে একটা ফিটকিরি দিয়ে আর কয়েনগুলো দুদিন চারিদিক থেকে দিয়ে মুখটা বন্ধ করে যদি আপনি ঠাকুরের কাছে রেখে দেন, হ্যাঁ, এটা একটা খুব, মানে এটা ফিনান্সিয়ালি আপনার কাছে অনেকটাই সারপ্রাইজ দিতে পারে। ডিফারেন্স টাইপ অফ কয়েন, অনেকটা কয়েন। সুভাষদা, একদিনে তো সম্পূর্ণ হলো না, অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। আবারও সেই একই কথা বলতে হয় যে মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে সুভাষ শাস্ত্রীর এই পথে হাঁটা এবং তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, তার কথা আপনার ছকে শেষ কথা হয়ে ওঠা। যারা মনে করছেন জীবনটাকে ঘোরাতে হবে, জীবনটাকে সঠিক ট্র্যাকে আনতে হবে, অবশ্যই পরামর্শের জন্য সুভাষ শাস্ত্রী রয়েছেন। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের। নমস্কার।